আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। সিরিয়ায় ইসরায়েলি হামলায় ১৩ জনের প্রাণহানি। ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পুতিনের। ইসরায়েলের হামলায় সিরিয়ায় পালাতে বাধ্য হল গ্রামবাসী। ৩-৪ বছরের মধ্যে রুশ হামলার আশঙ্কা, প্রস্তুতি বাড়াচ্ছে ফ্রান্স। ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ন্যাটো প্রধানের। হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১২৮, নিখোঁজ ২০০। সিরিয়ায় ইসরায়েলি হামলায় ১৩ জনের প্রাণহানি। ইসরায়েলি বাহিনী ভোররাতে হামলা চালিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায়। দখলদার বাহিনীর নতুন অভিযান ও হামলায় সিরিয়ায় ২ শিশুসহ অন্তত ১৩ জন নাগরিক নিহত হয়েছেন। এই সময় ২৫ জন আহত হয়েছেন। একই সঙ্গে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন। শুক্রবার ২৯ নভেম্বর আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম জানায়, ভোরের দিকে ইসরায়েলের হামলা ও স্থল অভিযানে বেইটজিন শহর থেকে বহু পরিবার নিরাপদ স্থানে পালিয়ে গেছে। সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে, নিহত ২ শিশুসহ অন্তত ৫ জনের লাশ কুনৈত্রার আল সালাম শহরের গোলান ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে। খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলি ড্রোন এখনও ওই এলাকায় উঠতে দেখা যাচ্ছে। সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলি বাহিনী যেকোনো নড়াচড়া লক্ষ্য করে হামলা করছে বলে তারা বেইটজিনে প্রবেশ করে আহতদের উদ্ধার করতে পারছে না। ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণ সিরিয়ায় দখলদারিত্ব বিস্তারের মধ্যে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানগুলো আরও ঘন ঘন ও হিংস্র হয়ে উঠেছে। স্থানীয় সূত্রগুলো আল জাজিরাকে নিশ্চিত করেছে যে বেইটজিনে ইসরায়েলের আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী শহরে প্রবেশ করলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষও হয়। সম্প্রতি ওই অঞ্চল থেকে রিপোর্ট করেছেন আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাবিদ। তিনি বলেন, সর্বশেষ হামলায় নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পুতিনের। কিয়েভ যদি মস্কোর দাবিকৃত অঞ্চল থেকে সরে যায় তাহলে ইউক্রেন আক্রমণ বন্ধ করবেন রাশিয়ার পুতিন। বৃহস্পতিবার ২৭ নভেম্বর এ কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, ইউক্রেন যদি মস্কোর দাবিকৃত অঞ্চল থেকে সরে না যায় তাহলে তার সেনাবাহিনী বল প্রয়োগ করে সেগুলো দখল করবে। ইউক্রেন এই ভূমি ছেড়ে না দেওয়া পর্যন্ত রাশিয়া লড়াই চালিয়ে যাবে বলে জানান তিনি। ফরাসি গণমাধ্যম এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, যা একটি ব্যয়বহুল যুদ্ধের পরিণতি। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর এই আগ্রাসন ইউক্রেনীয় বাহিনীর উপর চাপ সৃষ্টি করছে। ইতোমধ্যে ওয়াশিংটন প্রায় ৪ বছরের যুদ্ধের অবসান ঘটানোর জন্য নতুন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। মস্কো ও কিয়েভের সঙ্গে আসন্ন আলোচনার মাধ্যমেই যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এই শান্তি পরিকল্পনাটি খুব শীঘ্রই চূড়ান্ত করতে চায়। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সংঘাত নিরসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কিরগিজস্তান সফরের সময় পুতিন বলেন, যদি ইউক্রেনীয় বাহিনী তাদের দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে যায় তাহলে আমরা যুদ্ধ অভিযান বন্ধ করে দেব। যদি তারা তা না করে তবে আমরা সামরিক উপায়ে তা দখল করে নেব। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১/৫ ভূখণ্ড নিয়ন্ত্রণ করে আছে। কিয়েভ জানিয়েছে তারা কখনো দখলকৃত ভূমি ছেড়ে দেবে না। এটি শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধাগুলির একটি। ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউক্রেন মনে করে যে ভবিষ্যতে রাশিয়াকে পুনরায় আক্রমণ করা থেকে বিরত রাখতে এটি অত্যন্ত প্রয়োজনীয়। ইসরায়েলের হামলায় সিরিয়ায় পালাতে বাধ্য হল গ্রামবাসী। সিরিয়ার দামেস্কের গ্রামাঞ্চলে ফের ইসরায়েলের সামরিক অভিযান ও হামলায় শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এই সংঘর্ষে ৬ ইসরায়েলি সহ আহত হয়েছেন ২৫ জন। শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চল বেইট জিন ও মাজরাত বেইতের যাত্রাপথে ভোরে এ হামলা চালানো হয়। এতে নিহতদের মধ্যে ২ শিশুও রয়েছে। আল সালাম শহরের গোলান জাতীয় হাসপাতালে ২ শিশুসহ কমপক্ষে ৫ সিরিয়ানের মরদেহ নেওয়া হয়েছে। এই হামলার ফলে কয়েক ডজন পরিবার বেইট জিন শহর থেকে নিরাপদ এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি ড্রোনগুলো এখনও ওই এলাকার ওপর দিয়ে উঠছে। সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, আহতদের উদ্ধার করতে তারা বেইট জিনে প্রবেশ করতে পারেনি, কারণ ইসরায়েলি সেনারা যে কোনো বিষয়কেই লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। স্থানীয় সূত্র জানিয়েছে, বেইট জিনে ইসরায়েলি কামান ও ক্ষেপণাস্ত্র হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। অনুপ্রবেশের পর বাসিন্দাদের ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলের সর্বশেষে অভিযানে হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ওই এলাকায় শুধু কৃষক ও রাখালরা অবস্থান করছেন, হিজবুল্লাহ বা কোনো মিলিশিয়ার উপস্থিতি নেই। সেজন্য ইসরায়েলের অনুপ্রবেশের ঘটনা স্থানীয়দের কাছে বিশেষভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
3-4 বছরের মধ্যে রুশ হামলার আশঙ্কা, প্রস্তুতি বাড়াচ্ছে ফ্রান্স। রাশিয়ার আগ্রাসন বা হামলার আশঙ্কায় ইউরোপের দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। এই তালিকায় আবার যুক্ত হল ফ্রান্স। দেশের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়াতে একটি স্বেচ্ছাবলী সামরিক সেবা কার্যক্রম বা ভলেন্টারি মিলিটারি সার্ভিস কার্যক্রম চালু করতে যাচ্ছে ফরাসি সরকার। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, ফ্রান্সের সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত এবং শক্তিশালী রাখতে আরও বেশি যুব সমাজের অংশগ্রহণ প্রয়োজন। এই লক্ষ্যেই নতুন এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী গ্রীষ্মকাল থেকেই 10 মাস মেয়াদী এই কর্মসূচি শুরু হবে। শুরুতে 3000 স্বেচ্ছাসেবী নেওয়া হবে। সরকারের লক্ষ্য হল 2035 সালের মধ্যে এই কর্মসূচির আওতায় 50,000 মানুষকে যুক্ত করা। যারা এতে স্বেচ্ছায় যোগ দেবেন তাদের শুধু ফ্রান্সের ভেতরেই দায়িত্ব পালন করতে হবে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর থেকেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সামরিক খাতে খরচ বাড়িয়েছে। জার্মানি সহ বেশ কয়েকটি দেশ নতুন করে সেনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ফ্রান্সের সেনাপ্রধান জেনারেল ফ্যাবিয়ান ম্যান্ডন গত মাসে সতর্ক করে বলেন, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে রাশিয়ার পক্ষ থেকে বড় কোনো আঘাত বা শক আসতে পারে। এর জন্য ফরাসি বাহিনীকে এখনই প্রস্তুত হতে হবে। তিনি সাম্প্রতিক সময়ে একটি বিতর্কিত মন্তব্যও করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ফ্রান্সকে প্রয়োজনে অর্থনৈতিক কষ্ট সহ্য করতে হবে এবং এমনকি সন্তান হারানোর মতো কঠিন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ন্যাটো প্রধানের। ন্যাটোর মহাসচিব মার্ক রুট আঞ্চলিক স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে আবারও ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সেই সাথে ন্যাটোর মধ্যে ঐক্য সম্প্রীতি ধরে রাখতে আইসল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার 28 নভেম্বর দেশটির রাজধানী রেকজাভিকে এক অনুষ্ঠানে ন্যাটোর মহাসচিব এ মন্তব্য করেন। 2024 সালে দায়িত্ব নেওয়ার পর রুট তার প্রথম সরকারি সফরে আইসল্যান্ডে যান ন্যাটোর মহাসচিব মার্ক রুট। সফরে ন্যাটোর মহাসচিব দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টার রুন ফ্রোস্টাডোটির এবং পররাষ্ট্রমন্ত্রী থর্গেডুর ক্যাটরিন গুনার্সডোটিরের সাথে দেখা করেন। পরে তিনি উত্তর আটলান্টিকের জোটের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা কেফলাভিক বিমানবন্দরে ন্যাটো নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন। আইসল্যান্ডের সংবাদ সংস্থা RUV জানিয়েছে, এক যৌথ সংবাদ সম্মেলনে রুট ন্যাটো কিয়েভকে সামরিক ও আর্থিকভাবে সহায়তা অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, শান্তি আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে। এই প্রক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন তিনি। রুট ইউক্রেনের জন্য অস্ত্র ক্রয়ের জন্য তহবিল, আহত সৈন্যদের জন্য কৃত্রিম অঙ্গ এবং লিথুয়ানিয়ার পাশাপাশি মাইন অপসারণ প্রচেষ্টায় অংশগ্রহণ সহ আইসল্যান্ডের অবদানের জন্য ধন্যবাদ জানান। হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে 128, নিখোঁজ 200। 80 বছরের মধ্যে চরম শিকার অগ্নিকাণ্ডের হংকং হয়েছে পরিকল্পনা। মৃতের সংখ্যা 128 জনে। আগুনে পুড়ে বহুতল আবাসিক কমপ্লেক্সে এখনও নিখোঁজ দেখা প্রায় 200 জন। রাখুন নিরাপত্তা প্রধান ক্রিস্ট্যাং এই তথ্যই শহর হ্যাংকোয়ের স্থানীয় সময় দুপুর 2:47 নগরের উত্তরের অংশ তাই পোয়েসে 32 তলা বিশেষ ওয়াং ফাউক প্লে কমপ্লেক্স আবাসিক অ্যাক্সেসে আগুন। ক্রিস্ট্যাং এর রিপোর্ট বলেন, উদ্ধার শেষ হয়েছে। পুলিশ যখন বিস্তারিত তদন্তের জন্য ভবনে দেখতে আরও মরদেহ হইতে পারে। 128 জন সদস্যের মধ্যে মাত্র 39 জন নেতা শনাক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, কমপ্লেক্সের ফায়ার অ্যালার্মগুলো সঠিকভাবে কাজ করেনি। একক্ষতির নাম্বার 719 জন সদস্য মধ্যে একজন দমকলও আছেন। ট্যাং বলেন, এখন লক্ষ্য ভবনের ক্ষতি কমানো। সার্বিক অবস্থা বিস্মিত হলে পুলিশ নিরাপত্তা করবে, সামগ্রিক সংগ্রহ থেকে শুরু করে মরদেহ উদ্ধার করবে। 4600 জনেও বেশি লোকের বসবাসের এই জায়গাটি সংস্কারের জন্য বাঁশ ও সবুজ জালে মোড়ানো ছিল। পুলিশ এ ঘটনায় জানালা বন্ধ করে ফোম ও অনিরাপদ উপকরণ ব্যবহারের অভিযোগে নির্মাণ কোম্পানির 3 কর্মকর্তাকে বলেছে। এই অগ্নিকাণ্ড হংকংয়ের বাসিন্দাদের জন্য গভীর শোক ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।